ইন্ডিয়ানের ইমোশন, ইন্ডিয়ান টু এর প্রতি অ্যাট্রাকশন, এই দুটোর মেলবন্ধনের ফলেই অনেক এক্সপেকটেশন নিয়ে দেখতে এসেছিলাম ইন্ডিয়ান টু মুভিটি। কেমন হলো এই মুভিটা আজকে আমি তোমাদেরকে জানাবো। জিরো টলারেন্স, আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভির জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। অর্ডিনারি স্টোরিকে এক্সট্রা অর্ডিনারিভাবে প্রেজেন্ট করতে শঙ্কর স্যারের মতো পরিচালকের জুড়ি মেলা ভার। আজও যখন টিভির পর্দায় নায়ক অপরিচিত বা হিন্দুস্তানির মতো মুভিগুলো চোখের সামনে ভেসে ওঠে, মন তো মুগ্ধের মতো আমি দেখি। স্পিকিং, সাউথের মুভি দেখার প্রথম ট্রেন্ডটা উনি আমার মধ্যে অপরিচিতের মাধ্যমেই কিন্তু ঢুকিয়ে দিয়েছিলেন। কষ্ট হয় যে মানুষটা একটা সময় নায়কের মতো মুভি বানিয়েছেন, অপরিচিতের মতো মুভি বানিয়েছেন, শিবাজি দা বসের মতো মুভি বানিয়েছেন, তার হাত ধরেই বেরোলো হিন্দুস্তানি টু এর মতো মুভি, সেটাও আবার হিন্দুস্তানির ব্র্যান্ড নেম দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি ভাবতে খুব অবাক লাগে। বেসিক্যালি ওনার মুভিতে চারটে ফ্যাক্টর আমার জন্য কাজ করে। প্রথমত হচ্ছে কারাপশান। ওনার মুভিতে কারাপশানকে যেভাবে এন্টারটেনিং ওয়েতে প্রেজেন্ট উনি করেন সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সেকেন্ড যে ফ্যাক্টরটা আমার জন্য কাজ করে ওনার মুভিতে, সেটা হচ্ছে এমন একজন চরিত্র, মানে ওনার প্রোটাগনিস্ট, যে এক হাতে সমস্ত কারাপশানকে রীতিমতো ভেঙে চুরে তজনজ করে দেবে। এই মুভিতেও কিন্তু সেটা আছে। তৃতীয়ত ওনার মুভির মিউজিক কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এআর রহমান সামলান, যদিও এই মুভিটার ক্ষেত্রে উনি একটু ট্র্যাক চেঞ্জ করেছেন। এবং ফোর্থ, ওনার মুভির টেকনিক্যাল ডিপার্টমেন্ট সবসময় মারাত্মক লেভেলের থাকে। নিত্য নতুন টেকনোলজি, ভিএফএক্সের কাজ, সেট ডিজাইন, মানে এক কথায় যদি বলি একটা বড় গ্র্যান্ডিয়ার ওনার মুভির মধ্যে কিন্তু চোখে পড়ে, এবং এই মুভিটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই মুভির বাজেট 250 কোটি টাকা, কিন্তু যখন মুভিটি দেখতে বসি তখন কিন্তু বারংবার মোবাইলের স্ক্রিনে আমার চোখটা চলে যায় কখন মুভিটি শেষ হবে। স্পয়লার না দিয়ে মুভির গল্প যদি আমাকে ছোট্ট করে বলতে হয়, মুভির গল্প শুরু হচ্ছে কয়েকটা যুবককে কেন্দ্র করে যারা ইউটিউব চ্যানেল চালায় এবং তাদের কাজই হচ্ছে সমাজের বুকে ঘটে চলা যাবতীয় করাপশনকে এক্সপোজ করা। এবং এই যুবকদের মধ্যে একজন হচ্ছেন সিদ্ধার্থ। তার অভিনয় এই মুভিতে আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং তাকে পাল্লা দিয়েই তার পাশে কাঁধে কাঁধ রেখে অভিনয় করে গেছেন রকুল প্রীত। তারও এখানে অভিনয় আমার অন্যান্য মুভির তুলনায় যথেষ্ট মার্জিত বলেই মনে হয়েছে। এছাড়া সিদ্ধার্থের বাবার ভূমিকায় সামুদ্রিকারানের অভিনয়ও আমার যথেষ্ট ভালো লেগেছে, এবং সিদ্ধার্থের সঙ্গে তার কেমিস্ট্রি আমার ওয়ার্ক করেছে। একটা সময়ের পর এই যুবক দল যখন রিয়েলাইজ করে যে এই দুর্নীতিগুলোকে শেষ করতে তাদের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য দরকার এমন একজন মানুষকে যে একটা সময় দুর্নীতি শেষ করার জন্যে তার নিজের ছেলেকে পর্যন্ত বলি দিয়ে দিয়েছেন। সেই মানুষটার নাম সেনাপতি। যেমন কথা তেমনি কাজ, সোশ্যাল মাধ্যমের যুগ, তাই সোশ্যাল মাধ্যমের সাহায্য নিয়েই ডেকে পাঠানো হলো সেনাপতিকে, এবং সেনাপতি টপ করে চলে এলেন, এবং এখান থেকেই ধস নামলো মুভির স্ক্রিন প্লেতে। একটা মানুষ যে 1996-এ কয়েকটা খুন করে পুলিশের চোখে ধুলো দিয়ে ইন্ডিয়া থেকে বেপাত্তা হয়ে গেছিলেন, সেই যখন ইন্ডিয়াতে এলো পুলিশের ভূমিকা দেখে এটাই মনে হচ্ছিল পুলিশ যেন ওনার আসারই অপেক্ষা করে বসেছিলেন, এবং হাতে শুধু ফুলের মালাটাই বাকি ছিল পুলিশের, সেটা দিয়ে তাকে অভ্যর্থনা জানানোর জন্যে। কথা যদি বলি, পুলিশের ভূমিকা এই মুভিতে আমার চোখে কিন্তু সেইভাবে পড়েনি। পুলিশের রোলে এখানে আমরা দেখতে পাই ববি সিমাকে। পুলিশের ভূমিকার মতোই তার অভিনয়ও আমার অত্যন্ত দুর্বল লেগেছে, যদিও ববি সিমার ক্যারেক্টারটা আগের মুভির যে পুলিশ অফিসারটা ছিল সেই চরিত্রটার সঙ্গে একটা লিঙ্ক আছে, সেটা আমি তোমাদের বলবো না। তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা মুভিতে গিয়েই দেখতে পারো। আগের মুভিতে যে পুলিশ এবং সেনাপতির মধ্যে ক্যাট এবং মাউসের যে খেলাটা চলছিল, এই মুভিতে কোথাও গিয়ে সেটা আমার মিসিং লেগেছে। আরেকটি মুভির প্রবলেম যেটা আমার মনে হয়েছে, মুভির ডিউরেশন। 3 ঘন্টার মুভি, আজকের দিনে 3 ঘন্টার মুভি, তোমরা হয়তো বলতে পারো অ্যানিম্যালের কথা, তবে অ্যানিম্যালের ক্ষেত্রে যেটা পজিটিভ ছিল সেটা হচ্ছে অ্যানিম্যালের স্ক্রিন প্লে। এই মুভিতে কিন্তু সেইটাও একেবারে দুর্বল। মানে এই মুভি যতক্ষণ চলছিল আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এই মুভির পরিচালক এস শঙ্কর, যার মুভি যখন আমি দেখতে বসি পার্সোনালি তখন কিন্তু টাইমের দিকে আমার একেবারেই মনোযোগ যায় না, কিন্তু এই মুভির ক্ষেত্রে আমি বারে বারে মোবাইল দেখছিলাম, এবং এখন মুভিটি দেখা শেষ করে আমি ঠিকঠাকভাবে আমার বাড়িতে পৌঁছতে পারবো। যাই হোক, চলে আসি মুভির প্রসঙ্গে। এই মুভির আরেকটা যেটা দুর্বল দিক সেটা হচ্ছে এই মুভির বিজিএম। আমি আগেই বলেছি শঙ্কর স্যারের অধিকাংশ মুভির পজিটিভ পয়েন্ট থাকে মিউজিক,
এবং সেটার দায়িত্বে থাকেন এআর রহমান। এই মুভিতে অনিরুদ্ধ রবিচন্দ্রনের মতো ট্যালেন্টেড মিউজিক ডিরেক্টরও যেন রীতিমতো আমাকে হতাশ করেছেন। মুভির বিজিএমও ভালো নয়, মুভির মিউজিকের কাজও কিন্তু ভালো নয়। মুভির আরেকটি সমস্যা হচ্ছে মুভির ডাবিং। এই মুভিতে আমরা গুজরাটি ভাষায় সেনাপতিকে কথা বলতে দেখতে পাই, এই মুভিতে আমরা পাঞ্জাবি ভাষায় সেনাপতিকে কথা বলতে দেখতে পাই, কিন্তু দুঃখের ব্যাপার ডাবিংটা এতটাই খাজা, সেই কথাগুলো উনি কী বলছেন সেটা আমি কেন, খোদ গুজরাটি এবং পাঞ্জাবি ভাষার মানুষরাও হয়তো বুঝতে পারবেন না ঠিকঠাকভাবে। এই মুভিতে একজন ভিলেনকে দেখানো হয়েছে যেমন একজন ভিলেন যার বাড়িটা সোনা দিয়ে মোড়া, তিনি সোনার পোশাক পরেন, তিনি সোনার খাটে শোন, এবং তিনি যে কুমোটে পটি করেন সেটাও সোনার। আজকালকার দিনে এই রকম ভিলেন মানা যায়? এক কথায় যদি বলি, এই মুভির ভিলেনগুলোকে দেখে আমার রীতিমতো ক্যারেক্টার বলে মনে হচ্ছিল। এবার চলে আসি সেনাপতির সেই প্রধান অস্ত্রের কথায়, বর্মা কালাই। যে বর্মা কালাই সাহায্যে তিনি 28 বছর আগেও রীতিমতো পুলিশের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন। তবে তবে এবারে বর্মা কালাইয়ের প্রয়োগ দেখে মনে হচ্ছিল সেনাপতিকে পরিচালক একজন হিন্দুস্তানি বা ইন্ডিয়ান রূপে নয়, একজন ম্যাজিশিয়ান হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছেন আমাদের সামনে। বর্মা কালাইয়ের সাহায্যে উনি একজন খলনায়ককে ভেড়া বানিয়ে দিচ্ছেন, কুকুর বানিয়ে দিচ্ছেন, ঘোড়ার মতো দৌড় করাচ্ছেন, অথবা একজন পুরুষকে মেয়ে বানিয়ে দিচ্ছেন। এবং এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এই রকম সেনাপতির মতো লোক যদি আমাদের সমাজে থাকে তাহলে ইডি সিবিআইয়ের প্রয়োজনীয়তা বোধহয় আমাদের সমাজ থেকে চলেই যাবে। কারণ ইডি সিবিআই তো দরকারই পড়বে না, সেনাপতি যাবে টপাটপ করাপ্টেড লোকগুলোর কাছে গিয়ে তাদেরকে ভেড়া, গরু, ছাগল মেয়ে বানিয়ে জেলের গারদের মধ্যে পুড়ে দেবে। ওভারঅল এই মুভির এক্সিকিউশন লেভেল এতটাই পুর যে রীতিমতো কিন্তু বিরক্তির কারণ হয়ে ওঠে এই মুভির প্রতিটি পরত। কিন্তু এই মুভিতে কিন্তু খরচার কোনো কমতি রাখা হয়নি, সেটা কিন্তু মুভির প্রত্যেকটা ফ্রেমই আমাদের সামনে জোর গলায় বলছে। তবে একটা কথাই আমার বারংবার মনে হচ্ছিল, এই মুভিটি দেখতে দেখতে শঙ্কর স্যার হয়তো এই মুভির ভিএফএক্স বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে এতটাই বুঁদ হয়ে গেছিলেন যে এই মুভির স্ক্রিন প্লের খামতিগুলো তার চোখে পড়েনি, যদিও এই মুভির গল্প কিন্তু খোদ শঙ্কর স্যারই লিখেছেন। ওভারঅল এই মুভির মধ্যে ভালো কি কিছুই নেই? হ্যাঁ, নিশ্চয়ই আছে। এই মুভির যে ভাবনা সেটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু সেই ভালো ভাবনাকেও পুরো এক্সিকিউশনের দ্বারা রীতিমতো গলা টিপে মারা হয়েছে বলেই আমার মনে হয়। মুভির যে মূল বক্তব্য সেটা হচ্ছে চ্যারিটি বিগিনস এট হোম। আমরা যদি আমাদের বাড়িকে শুদ্ধ রাখি, আমাদের পাড়া, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের দেশ অটোমেটিক্যালি কিন্তু শুদ্ধ হবে। সুতরাং কারাপশানকে শেষ করতে হলে প্রথমে আমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারের কারাপশানগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, শাস্তি তাদেরকেও দিতে হবে। সুতরাং এত ভালো ভাবনা হওয়া সত্ত্বেও ব্যাটে বলে কিন্তু হয়নি এই মুভির এক্সিকিউশন লেভেল। এছাড়া এই মুভির অ্যাকশান ডিপার্টমেন্টেরও আমি তারিফ করতে চাইবো বন্ধুরা। কমল হাসান স্যারকে এই বয়সে যেভাবে অ্যাকশান করানো হয়েছে, তার ডেডিকেশান, তার বডি ফিটনেসকে আমি রীতিমতো কুর্নিশ জানাই, আমি প্রশংসা জানাই তার মেধাকে। এবং কমল হাসানের মতো অ্যাক্টারের কম্পিটিটার কমল হাসান নিজেই, এটা আমি এই মুভিটা দেখার পর আরেকবার বলতে বাধ্য হচ্ছি। দেখুন, এই মুভিতে কমল হাসান স্যার, সিদ্ধার্থ, গুলশান গ্রোভার, পীযূষ অথবা জাকির হোসেনের মতো ভালো ভালো অভিনেতাদের নেওয়া হয়েছে, কিন্তু তাদের পারফরমেন্সে কোনো রকম ফাঁক ফোকর কিন্তু আমার মনে হয়নি। সেনাপতির অবতারে যতটা সাবলীল পারফরমেন্স দিয়েছিলেন কমল হাসান, 28 বছর পরেও কিন্তু তিনি তার কনসিস্টেন্সি বজায় রেখেছেন। সুতরাং এই মুভির পারফরমেন্স ডিপার্টমেন্ট একেবারে লাজবাব হয়েছে। এবং এই মুভির এন্ডে আমরা হিন্দুস্তানি 3 এর একটি ট্রেলার দেখতে পাই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শঙ্কর স্যার হিন্দুস্তানি 3 এর নেশায় এতটাই বুঁদ হয়েছিলেন যে হিন্দুস্তানি 2 এর দিকে তার খুব একটা বেশি নজর পড়েনি। তবে এটুকু বলতে পারি, হিন্দুস্তানি 3 এর যে ট্রেলারের অংশগুলো দেখলাম সেটা যদি এই মুভির ইন্টারভেলের পর থাকতো তাহলে কিন্তু মুভিটি অন্যরকম মানের হতো। ওভারঅল একটি ভালো ভাবনা চিন্তা হওয়া সত্ত্বেও হিন্দুস্তানি 2 আমাদের মনের মধ্যে সেই ভাবনার জন্ম দিতে পারলো না কেবলমাত্র দুর্বল এক্সিকিউশনের কারণে। এই মুভির গান, এই মুভির এক্সিকিউশন লেভেল, বিজিএম, সব কিছুর দিক থেকে এই মুভিটি আমাদেরকে হতাশ করেছেন। এরা মুভিটি দেখনি বা দেখার ইচ্ছে এখনও পর্যন্ত আছে, তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমাদের পয়সা, তোমাদের সময়, তোমাদের মর্জি, কিন্তু আমার যদি সাজেশন নাও, মুভিটি ছোট পর্দায় আসার জন্য ওয়েট করো। এবং এই মুভিটি দেখার পরিবর্তে তোমরা এখনও যদি ছোট পর্দার নায়ক বা শিবাজি দা বস দেখো, আমি মনে হয় তোমাদের সময়ের
যথার্থ মূল্যায়ন করা হবে। এবং যারা দেখেছো আমায় কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।